আজ আমরা নিয়ে এসেছি ২০২৫ সালের একটি রহস্য মোড়ানো থ্রিল আর টুইস্টে ভরা ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম মির্জা চ্যাপ্টার ক্লাব 29। একটি নিখোঁজের ঘটনা, একজন গোয়েন্দা আর একটি নাইট ক্লাব ঘিরে তৈরি এই গল্প আপনাকে ধরে রাখবে শেষ পর্যন্ত। তো চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। ফিল্মের শুরুতে আমরা লিজা নামের একটি মেয়েকে দেখি তার বয়ফ্রেন্ড রাশেদের বাড়িতে ঢুকতে, কিন্তু সেখানে ওয়াশরুমের দরজা খুলে সে দেখতে পায় তার বয়ফ্রেন্ডের মৃতদেহ পড়ে আছে। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়ে লিজা। সে বুঝতে পারে এই ঘটনায় পুলিশ তাকেই প্রথম সন্দেহ করতে পারে। ফলে বাড়ি থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অ্যাকোরিয়ামে থাকে তার মাছগুলোকে কয়েকদিনের খাবার দিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। এবার আমরা পরিচিত হব মির্জা গোলাম হাফেজ নামের 50 ঊর্ধ্ব একজন প্রাইভেট ডিটেকটিভের সঙ্গে। এই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এই মির্জা সাহেব তার জীবনের 50টি বসন্ত পৃথিবীতে পার করলেও এখনো তার বিয়ে করা হয়ে ওঠেনি। বিভিন্ন কেস সলভ করে তিনি বেশ লাইমলাইটে চলে এসেছেন। তবে তার 3 বোন সবসময় চেষ্টা করে তাদের ভাইকে বিয়ে দেওয়ার। নতুন কোনো মেয়ে ক্লায়েন্ট তাদের বাসায় কেসের ব্যাপারে আসলেই তারা চেষ্টা করে তাদের ভাইয়ের সাথে সেই মেয়েটির বিয়ের সম্বন্ধ ঠিক করার। সেদিন আমরা অবিকল লিজার মতো দেখতে একটি মেয়েকে আসতে দেখি মির্জা সাহেবের বাসায়। তবে পরে তার কথা শুনে আমরা বুঝতে পারি তিনি লিজার যমজ বোন। তার নাম লুনা। মায়ের সঙ্গে সে সিলেটে থাকে। তার বোন লিজা ঢাকায় চাকরির সুবাদে একা থাকতো এখানে। গত 3 দিন ধরে লিজার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ঢাকায় লুনার কেউ পরিচিত না থাকায় থানা পুলিশ না করে সরাসরি তার এক বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে চলে এসেছে প্রাইভেট ডিটেকটিভ মির্জা সাহেবের কাছে। মির্জা সাহেবের পারিশ্রমিক অনেক চড়া। প্রতিদিন ইনভেস্টিগেশনের জন্য 10,000 টাকা ফিস নেন তিনি। বোনকে খুঁজে পাওয়ার জন্য অবশ্য লুনা সেই টাকা দিতে রাজি হয়ে যায়। তার বোনের অফিসের ভিজিটিং কার্ডে তাদের সিলেটের বাসার ঠিকানা লিখে দিয়ে যায় লুনা। কিন্তু এতক্ষণে নিজের গোয়েন্দা দৃষ্টি দিয়ে অনেক কিছুই অবজার্ভ করে ফেলেছে মির্জা। লুনা বেশ ক্ষুধার্ত। তার বোনের ভিজিটিং কার্ডের উপর লেখা বাড়ির ঠিকানাটা বেশ নতুন। সেদিন থেকেই লুনার বোন লিজাকে খুঁজে বের করার মিশন শুরু করে মির্জা। এদিকে আমরা একটি গ্যাংকে দেখতে পাই। 29 নামক একটি নাইট ক্লাব কেন্দ্রিক মাদক চোরাচালানকারী গ্যাং। সেই গ্যাংয়ের একদল গুন্ডার হাতে একটা ব্যাগ দেখতে পাই আমরা। সেই ব্যাগ থেকে বের হয় লিজা রহমানের আইডি কার্ড। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তাদের একটি মূল্যবান প্যাকেজ আছে লিজার কাছে। তাই তারা হন্য হয়ে খুঁজছে লিজা রহমানকে। এই লিজা রহমানই কিন্তু আমাদের সেই মির্জা সাহেবের ক্লায়েন্ট লুনার বোন। এদিকে লিজার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য তার বাসার দিকে নিজের পুরাতন গাড়িটা নিয়ে যাচ্ছিল মির্জা। বাড়ির দারোয়ানকে ফাফর দিয়ে সে ঢুকে পড়ে লিজা রহমানের বাড়িতে। কিন্তু তার আগেই সেই বাড়িতে সেই গুন্ডা বাহিনীগুলো সার্চ করছিল। তারা মির্জাকে দেখেই মারধর করা শুরু করে। মির্জা তাদেরকে জানায় লিজা তার কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিয়েছে, তাই সে তাকে খুঁজতে এখানে এসেছে। অলরেডি গুন্ডা বাহিনী লিজার বাড়ি তছনছ করে ফেলেছে। তাই বেশি কিছু খোঁজাখুঁজি না করে শুধুমাত্র অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে খাবার দিয়ে সেখান থেকে বের হয়ে যায় মির্জা। বাসায় কিছু না পেয়ে সে চলে যায় লিজার অফিসে। সেখানে তার পরিচয় হয় লিজার খুব ঘনিষ্ঠ এক কলিগ যার নাম নেহা। নেহা মির্জাকে জানায় 3 দিন ধরে লিজা অফিসে আসছে না, এমনকি তার ফোনও বন্ধ। লিজার একটি বয়ফ্রেন্ড ছিল যার নাম রাশেদ। তারা মাঝে মাঝে ক্লাব 29 নামক একটি ক্লাবে পার্টি করতে যেত। সেই ক্লাবের গিটার বাদক কাম সিঙ্গার ছিল রাশেদ। মির্জা তখন সেই রাশেদের খোঁজে ক্লাব 29-এ যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে রাশেদও কিছুদিন ধরে ক্লাবে আসছে না। সেখানে থাকা এক ক্লিনারকে কিছু টাকা দিয়ে মির্জা রাশেদের বাসার ঠিকানা নেয়। রাশেদের বাসায় যেতে যেতে তার রাত হয়ে যায়। দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে সে বাসায় ঢুকে পড়ে, কিন্তু বাসায় ঢুকে বাথরুমের দরজা খুললে সে দেখতে পায় একটা লাশ। লাশটাকে মারার পর কেউ তার চেহারা পুড়িয়ে দিয়েছে। তখনই সে থানায় ফোন করে। পুলিশ এসে অবশ্য মির্জা সাহেবের সাথে আনসাপোর্টিভ ব্যবহার করা শুরু করে। সম্ভবত প্রাইভেট ডিটেকটিভদের পুলিশ ভালো চোখে দেখে না। বেশিরভাগ ক্ষেত্রেই তদন্ত করে সমস্ত কেসের ক্রেডিট নিয়ে যায় তারা, আর মিডিয়ার কাছে পুলিশকে হাসির খোরাকে পরিণত করে। যেহেতু ক্রাইম স্পটে মির্জা সাহেবকে প্রথম দেখা গিয়েছে,
তাই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে মির্জা ফিরে না আসায় তার 3 বোন খুব দুশ্চিন্তায় পড়ে যায়। তার মোবাইলে লাস্ট লোকেশন দেখে তারা থানায় চলে আসে। তারা যাবার পর থানার ওসি আরফিন সাহেব মির্জাকে ছেড়ে দেয়। তবে ছাড়ার আগে মির্জার কাছ থেকে কেন সে রাশেদের বাসায় গিয়েছিল সেসব কথা জেনে নেয়। তবে তারা বুঝতে পারে না কেন লুনা তার বোনকে খোঁজার জন্য পুলিশের কাছে না গিয়ে প্রথমেই একজন প্রাইভেট ডিটেকটিভের কাছে কেন গেল। এখানে নিশ্চয়ই কোনো যদি এবং কিন্তু আছে। মির্জা থানা থেকে বের হয়ে বুঝতে পারে তাদের পিছনে সেই গুন্ডা বাহিনী ফলো করছে। গুন্ডাদের মূল লক্ষ্য ছিল মির্জার প্রতিটি পদক্ষেপ ফলো করা, কিন্তু মির্জা গাড়ি এগলিতে ওগলিতে চালিয়ে তাদেরকে ডজ দিয়ে তাদের পিছু ছাড়ায়। গুন্ডাদের দলনেতার নাম ছিল পারভিন। এমনিতেই মেজাজ খারাপ ছিল, পিছনে প্রাইভেট ডিটেকটিভ লাগায়। তার উপর যখন সে জানতে পারে রাশেদ মারা গেছে তখন সে আরো রেগে যায়, কারণ রাশেদ জানতো তার চুরি যাওয়া মালগুলো কোথায় আছে। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি রাশেদ হত্যায় তাদের কোনো হাত নেই। তাহলে একটা প্রশ্ন থেকেই যায় যে রাশেদকে কে মারলো। মির্জা সেদিন রাতে আবারও সেই ক্লাব 29-এ যায়। শুরুতেই নাফা নামের সেই দলের এক নারীর সাথে এক কোণে বসে গল্প করতে করতে ঘনিষ্ঠ হয় সে। মেয়েটি টাকিলা খেলেও মির্জা মুখে দিয়ে ফেলে দিচ্ছিল সেই ড্রিঙ্কস। তার টার্গেট ছিল নাফাকে মাতাল করে সেই সুযোগে তার কাছ থেকে কিছু তথ্য যদি বের করা যায়। কিন্তু তার আগেই সেই গুন্ডারা মির্জাকে চিনে ফেলে এবং তাকে ওয়াশরুমে আটকে ফেলে। তবে পারভিন তাদেরকে মির্জাকে ছেড়ে দিতে বলে, কারণ মির্জার মাধ্যমে তারা লিজাকে খুঁজে বের করতে পারবে বলে তার বিশ্বাস। তবে ছাড়ার আগে মির্জাকে জোর করে অনেক মদ পান করিয়ে দেয় তারা। মাতাল অবস্থায় রাস্তা থেকে মির্জাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তবে পরদিন সকালে ওসি সাহেব মির্জার কাছ থেকে সব ঘটনা শুনে তাকে ছেড়ে দেন। তবে একটা শর্ত দেন, সেটা হলো যে এই কেস সংক্রান্ত সব তথ্য সবার আগে তাকে দিতে হবে। অনেকদিন ধরেই তার নজর ক্লাব 29-এর দিকে। সে তার সোর্সের মাধ্যমে তথ্য পেয়েছে এই ক্লাবে অনৈতিক অনেক কাজ হয়, কিন্তু প্রমাণের অভাবে সে কাউকে ধরতে পারেনি। আপাতত মির্জা তার ক্লায়েন্ট লুনার সিলেটের বাসার ঠিকানাটা দিয়ে থানা থেকে বের হয়ে যায়। এদিকে মির্জা থানায় থাকা অবস্থায় লুনা আবারও তার বাড়িতে এসে দেখা করতে চায়। তবে মির্জাকে না পেয়ে বোনদের কাছে তার পারিশ্রমিকের টাকা এবং একটা চিরকুট রেখে যায় সে। মির্জা এসে সেই চিরকুটে দেখে লুনা তাকে একটা ক্যাফেতে বিকাল 5টায় দেখা করতে বলেছে। অন্যদিকে ওসি সাহেব মির্জাকে ফোন করে জানায় সিলেটে তারা খোঁজ নিয়ে দেখেছে সেই ঠিকানাটা আসলে ভুয়া। তার মানে লুনা মিথ্যা ঠিকানা দিয়েছে। সেদিন বিকাল 5টায় একটা ক্যাফেতে লুনার সাথে দেখা করে মির্জা। লুনা তার কাছে তার বোনকে খোঁজার আপডেট জানতে চায়, কিন্তু এতক্ষণে মির্জা সবকিছু বুঝে ফেলেছে। আসলে লুনার চরিত্রটা লিজার নিজেরই সৃষ্টি করা। তার কোনো যমজ বোন নেই। লিজাও তখন আর কোনো উপায় না দেখে সবকিছু স্বীকার করে নেয়। আসলে লিজা ক্লাবে এসে গান শুনে প্রেমে পড়েছিল গিটার বাদক রাশেদের। তারা প্রায়ই সেই ক্লাবে পার্টি করত। সেদিন রাতে পার্টিতে মাতাল অবস্থায় লিজার সঙ্গে ধাক্কা লাগে পারভিনের, ফলে দুজনের ব্যাগই মাটিতে পড়ে যায়। সে সময় একে অপরের ব্যাগ পরিবর্তন হয়ে যায়। পার্টি শেষে সকালে লিজা ঘুম থেকে উঠে নিজের ব্যাগের ভিতর পারভিনের জিনিসপত্র দেখে অবাক হয়ে যায়। সে আরো অবাক হয় যখন তার ব্যাগের ভিতর থেকে একটা পাউচের ভিতরে অনেকগুলো ডায়মন্ডের টুকরা খুঁজে পায়। লিজা প্রথমে ভেবেছিল অ্যাক্সিডেন্টালি তাদের ব্যাগটা পাল্টে গেছে, কিন্তু পরে বুঝতে পারে সবই ছিল তার বয়ফ্রেন্ড রাশেদের চক্রান্ত। রাশেদ সেই ক্লাবে গিটার বাজাতে গিয়ে বুঝতে পারে যে পারভিনের দল বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত। সেদিন পারভিনের একটি হীরা চোরাচালানের খবর পেয়ে পারভিনের ব্যাগের মতো দেখতে হুবহু একটা ব্যাগ সে তার গার্লফ্রেন্ড লিজাকে কিনে দেয়। পারভিন যখন ক্লাবে আসে ঠিক তখন লিজার হাত ধরে টেনে এমন ভাবে নিয়ে যায় যাতে পারভিনের সাথে সে ধাক্কা খায়, এবং তখন পারভিন এবং লিজার ব্যাগ একই রকম হওয়ার সুবাদে চুপি চুপি পারভিনের ব্যাগটা চেঞ্জ করে নেয় সে। রাশেদের প্ল্যান ছিল এখন এই হীরাগুলো নিয়ে সে পালিয়ে যাবে এবং অন্য দেশে রাজকীয় জীবনযাপন পালন করবে সে এগুলো বিক্রি করে। তখন লিজা বাধা দিয়ে বলে যে সে কখনোই এই চোরা জিনিস বিক্রি করে নিজের জীবন অতিবাহিত করতে চায় না। রাশেদ লিজার এই মনোভাব বুঝতে পারে, কৌশলে তাকে ঘুমের ঔষধ খাইয়ে সেখান থেকে পালিয়ে যায়। লিজার জ্ঞান ফিরলে সে রাশেদের বাসায় যায়।
এবং টয়লেটে পুড়ে যাওয়া অবস্থায় তার মৃতদেহ আবিষ্কার করে। তখন সে কি করবে বুঝতে পারছিল না সে, তবে সে চাইছিল রাশেদের মারা যাবার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হোক। সেই জন্য সে নিজেকে লিজার যমজ বোন হিসেবে পরিচয় দিয়ে ডিটেকটিভ মির্জার কাছে আসে। সে জানতো মির্জা সাহেব ঘটনার সুষ্ঠু তদন্ত করবে এবং আসল ঘটনা বের করবে। শুরুতেই সে যদি লিজা পরিচয়ে রাশেদ হত্যা মামলা তদন্ত করার জন্য মির্জা সাহেবের কাছে যেত, তাহলে মির্জা সাহেব সরাসরি পুলিশকে ইনফর্ম করে দিত। তবে লিজার এত রাগঢাক করে লাভ হয় না। আগে থেকেই মির্জা সাহেবের পিছনে লেগে থাকা পারভিনের গুন্ডা বাহিনী সেই ক্যাফেতে আসে এবং লিজা এবং মির্জা দুজনকেই উঠিয়ে নেয়। তবে তাদের পিছনেই আমরা বাইকে বসে থাকতে দেখি একজন পুলিশের সোর্সকে, যাকে ওসি সাহেব মির্জার উপর নজর রাখার জন্য সেখানে রেখেছিল। পারভিনের লোকেরা নিজেদের ডেরায় লিজা ও মির্জাকে আটকে রাখে। তখন তারা পরীক্ষা করে দেখতে পায় যে লিজার ব্যাগে যে ডায়মন্ডগুলো আছে তার সবগুলোই নকল। আসল ডায়মন্ডগুলো কোথায় আছে সেটা জানার জন্য তারা তাদেরকে চেপে ধরে। ঠিক তখনই চারপাশ দিয়ে সাইরেন বাজিয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তাদেরকে আটক করে। পারভিন অবশ্য মির্জাকে জিম্মি করে পালানোর একটা চেষ্টা করেছিল, কিন্তু পারভিন জানতো না মির্জা টুকটাক মারামারি করতে পারদর্শী ছিল। ফলে তারা খুব সহজেই পারভিনকে ধরাশায়ী করে ফেলে। চোরাচালানের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। কিন্তু সবারই একটা প্রশ্ন ছিল যে আসল ডায়মন্ডগুলো কোথায় গেল। সে সময় থানায় বসে ডিটেকটিভ মির্জা সবকিছু খোলাসা করে। কিছুক্ষণ আগে পুলিশ রাশেদের বাড়িতে খুঁজে পাওয়া সেই লাশের ডিএনএ টেস্ট করেছে এবং তারা জানতে পেরেছে সেই লাশটা রাশেদের নয়। মির্জার বিশ্বাস রাশেদ যখন বুঝতে পারে যে লিজাকে এই ডায়মন্ড চুরির সঙ্গে সংযোগ করা যাবে না, তখন সে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর আসল ডায়মন্ডগুলো লিজার বাড়িতেই কোথাও লুকিয়ে রাখে এবং সে নিজের বাড়িতে গিয়ে কোনোভাবে একটা লাশ জোগাড় করে সেই লাশের গায়ে আগুন ধরিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, যাতে এমন মনে হয় রাশেদকে কেউ মেরে ফেলেছে। রাশেদ এই কাজটা করে যাতে পারভিনের লোকেরা খোঁজার কোনো প্রয়োজন বোধ না করে। আর অন্যদিকে সে আসল ডায়মন্ডগুলো নিজের কাছে রাখে না, যাতে ইনকেস ধরা পড়ে গেলেও তার কাছ থেকে আসল ডায়মন্ডগুলো কেউ না নিতে পারে। পরে সুযোগ বুঝে সে লিজার বাসা থেকে আসল ডায়মন্ডগুলো নিয়ে আসতো। সে খুব ভালোভাবেই জানে যে ডায়মন্ড না পাওয়া পর্যন্ত পারভিনের লোকেরা লিজাকে ছাড়বে না এবং খুব তাড়াতাড়ি হয়তো তারা লিজাকে মেরে ফেলবে। আর সেই সুযোগে লিজার বাসা থেকে সে আসল ডায়মন্ডগুলো বের করে আনতে পারবে। পুলিশ তখনই সেই ডায়মন্ড খুঁজতে লিজার বাসাতে যায়। শুরুতে আসল ডায়মন্ড না পেলেও নকল ডায়মন্ডের সোর্স সম্পর্কে তারা একটা আইডিয়া পায়। লিজার বাসায় একটা পুতুল ছিল। সেই পুতুলের জামাতে কিছু কাচের টুকরো লাগানো ছিল। সেগুলোকেই রাশেদ খুলে পাউচের ভিতরে ভরে নকল ডায়মন্ড বানিয়েছিল। এখন প্রশ্ন হলো আসল ডায়মন্ডগুলো কোথায় লুকিয়ে রেখেছিল সে। লিজার বাড়ি ইতিমধ্যেই পারভিনের গুন্ডারা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু তারা কোনো ধরনের ডায়মন্ড খুঁজে পায়নি। তবে মির্জা সাহেব যেদিন প্রথম লিজার বাসায় এসেছিল সেদিনই কিন্তু সেই ডায়মন্ডগুলো সে দেখতে পেয়েছিল এবং রাশেদ পালিয়ে যাওয়ার আগে সেই ডায়মন্ডগুলোকে রেখেছিল লিজার অ্যাকুরিয়ামের ভিতরে। মির্জা সেদিন বাড়ি থেকে বের হওয়ার সময় অ্যাকুরিয়ামের মাছদেরকে খাবার দিতে গেলেই তার চোখে পড়ে যায় সেগুলো। তখন সে ডায়মন্ডগুলোকে তুলে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হাতে। আর এভাবেই ডিটেকটিভ মির্জা গোলাম হাফেজ সলভ করে ডায়মন্ড চোরাচালানের কেসটি। কিন্তু শেষ হয়েও যেন হলো না শেষের মতো। ঘটনাটি কিন্তু তার পিছু ছাড়ে না। কেস সলভ করার কিছুদিন পর তার পরিবারের পছন্দের পাত্রী দেখতে আসে মির্জা। পাত্রীকে দেখার কিছুক্ষণ আগে তার ফোনে কল আসে রাশেদের। রাশেদ তাকে ওপেন থ্রেট দেয় যে তার ডায়মন্ডগুলি চুরি করার মূল প্ল্যানটা নষ্ট করেছে সে। এর ফল খুব শীঘ্রই মির্জাকে পেতে হবে। মির্জা আর তার বোনেরা অবাক হয়ে দেখতে পায় তাদেরকে যেই পাত্রী দেখানোর জন্য আনা হয়েছে সেই পাত্রী দেখতে অবিকল লিজার মতো, যে নিজেকে পরিচয় দেয় লুসি হিসাবে। কিন্তু শেষ পর্যায়ে
মির্জাকে লুসির চোখ টিপ দেওয়া আমাদেরকে বুঝিয়ে দেয় লুসি আসলে লিজা পরিচয়ে মির্জার কাছে এসেছিল। লুসি, লিনা আর লিজা যেন সব একই ব্যক্তির প্রতিভূ। এখন প্রশ্ন হলো, এই লুসি কি রাশেদের সাথে জড়িত নাকি সত্যি সে নির্দোষ? এই বিষয়টি এই এপিসোডে ক্লিয়ার করা হয় না। সম্ভবত সামনে মির্জা সিরিজের আরো এপিসোড আসবে এবং সেখানে এই কাহিনীর পরবর্তী অংশ আমরা দেখতে পাবো। তবে আমার মনে হয় লিজা এবং রাশেদ দুজনে এই চক্রান্তের সাথে জড়িত থাকলেও থাকতে পারে। তারা জানতো ডায়মন্ড চুরির পর পারভিনের গ্যাং তাদের পিছু করবে। রাশেদ তার বাড়িতে একটা লাশ পুড়িয়ে দিয়ে অন্যত্র চলে যায় যাতে সব দৃষ্টি পড়ে লিজার দিকে। লিজা ইচ্ছা করে মির্জাকে হায়ার করেছিল এবং তার মাধ্যমে পারভিনের দলকে পুলিশের হাতে গ্রেফতার করিয়েছিল। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু তাদের ধারণাও ছিল না যে অ্যাকুয়ারিয়ামের লুকিয়ে রাখা আসল ডায়মন্ডগুলো মির্জা খুঁজে বের করতে পারবে। এখানেই তাদের সমস্ত হিসাব নিকাশ ভুল হয়ে যায়। আর ডায়মন্ড খুঁজে পাওয়ার পর থেকেই রাশেদ লিজার উপর চাপ প্রয়োগ করতে শুরু করে। তখন লিজা নিজেকে বাঁচাতে আবারও মির্জা সাহেবকে খুঁজছিল, আর তখনই কাকতালীয় ভাবে ঘটকের মাধ্যমে তার কাছে মির্জা সাহেবের বিয়ের প্রস্তাব আসে। আর সেই প্রস্তাবটা সে লুফে নেয় যাতে আবারও মির্জা সাহেবের কাছাকাছি সে যেতে পারে। আর এখানেই মির্জা ওই ফিল্মটির প্রথম এপিসোড শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কমেন্টে জানান আপনার মতামত, লাইক করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।